আমাদের দেশি গরুগুলোর মধ্যে ক্রস করায় আমাদের উন্নত গরু করা যায়, ক্রস গরু যেটা আমরা হয়তো মাংস বেশি পাবো, এই জিনিসটা আমাদের মাথায় রেখে তাহলে আমি মনে করি খামারিরা আরও বেশি আগ্রহী হবে, তারা তখন লাভ তাদের বেশি করার সম্ভাবনা থাকবে। এবং আমরা আরেকটা জানি যে আমাদের খাদ্যের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের গরুর জন্য, গরু ছাগল ভেড়া মহিষের জন্য ঘাস লাগে, ফডার। এটাও আমাদের দেশে উৎপাদন আমরা জানি যে আমাদের কিন্তু পর্যাপ্ত জমি নাই, যে জমি আছে সেখানে আমরা আমাদের নিজের ক্রপ করি, মানুষের খাদ্য উৎপাদন করি, তাহলে গরুর খাদ্য উৎপাদনের যে চাহিদা বা জমি দরকার সেটা নাই। কাজে আমাদেরকে দেখতে হবে যে আমার গরু উৎপাদনের জন্য যদি ফডার উৎপাদন করে মানুষের উৎপাদনে ক্রপের চেয়ে এটা থেকেও আমি লাভবান হতে পারি কিছু অংশ, কিছু আমরা মনে করি যে একটা কিছু শতাংশ বলেন বা কিছু একটা অনুপাতে আমাদের এনিম্যালের জন্য ফডার উৎপাদনের জন্য আমাদের জমি দিতে হবে। এবং আমাদেরকে সরকারিভাবে পতিত জমি যেসব পড়ে থাকে এবং আশেপাশে বিশেষ করে নদী নালা আশেপাশে, তারপর রাস্তার আশেপাশে যেসব জায়গা পতিত পড়ে আছে সেগুলোতে আমাদেরকে সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করে উৎপাদনে আগ্রহী করে তুলতে হবে। সরকারিভাবেও যদি সম্ভব হয় আমাদের ফডার উৎপাদন বাড়াতে হবে, দিয়ে খামারিদেরকে সহযোগিতা করলে, কারণ আমরা জানি যে ঘাস বা ফডারটা অনেক অনেক পরিমাণে লাগে, এইটা যদি কিছুটা আমরা সহযোগিতা করতে পারি তাহলে দেখবেন যে তারা তাদের খাদ্য খরচটা অনেক কমে আসবে, তাদের যে উৎপাদন খরচ অটোমেটিকলি কমে যাবে, সেক্ষেত্রে তাদের একটা ভালো ভূমিকা রাখতে পারবে। স্যার, এমনিতেই এটা তো খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন। এমনিতেই এই যে কোরবানিকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি এবং পুরো দেশের অর্থনীতিতে আসলে কী ধরনের প্রভাব রাখে এই পশু? ধন্যবাদ। আমাদের আসলে জানেন যে এই খামারিরা যেহেতু অনেক বেশি খামারি, প্রায় আপনি জানেন যে কয়েক লক্ষ লোক খামারিরা আমাদের এই ইয়ার সঙ্গে গরু মোতাজাকরণ বলেন, ছাগল পালনে বলেন, ভেড়া পালনে বলেন বা বিভিন্ন এদের সঙ্গে সংশ্লিষ্ট আছে। শুধু তাই না, খামারিরা না, এই খামার থেকে উৎপাদনের পরে আবার সেটাকে হচ্ছে এই ঢাকা শহরের বিভিন্ন শহরে নেওয়ার জন্য এই মধ্যবর্তী কিন্তু অনেক লোকজন এদের সঙ্গে ইনভলভ থাকে। কাজে আমরা শুধু ওই খামারে হিসাব করি, কিন্তু এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু আরও অনেক লোক সংশ্লিষ্ট আছে। এখান থেকে মধ্যবর্তী হিসাবে ফড়িয়া হিসেবে তারা কাজ করে, আবার সেখান থেকে নিয়ে গিয়ে হাটে নিয়ে, সেখান থেকে আবার ট্রান্সপোর্টে নিয়ে এসে ঢাকা শহরে আরেক মিডিয়া ব্যবহার করে এবং নিয়ে এসে ঢাকা শহরে আবার সেটাকে করার জন্য আরেক ধরনের ব্যবহার তারাও কাজ করে। কাজে সকলে যেহেতু এটা আমাদের একটা অনেক ধরনের অনেক পর্যাপ্ত পরিমাণ লোক এদের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তাদের আর্থসামাজিক উন্নয়নে আমরা আর্থসামাজিকভাবে সংশ্লিষ্টতা রয়েছে। আমরা এভাবে বলতে পারি যে তারা দেখা যায় যে তারা কিছুই ছিল না, এখন অনেক দেখা যায় যে শিক্ষিত মানুষ, তারা কিন্তু দেখা যায় যে অন্য ধরনের কাজ করতে পারে না, কিন্তু এই খামার করে তারা একটা বড় ভূমিকা পালন করছে। এবং এই খামারের মাধ্যমে একটা খামার করে দুইটা খামার দিতে, তাদের মাধ্যমে আরও যারা শিক্ষিত আছে তারা তাদের মাধ্যমে আরও প্রভাবিত হয়ে তারা কিন্তু এটার মাধ্যমে মোটামুটি খামার করে লাভবান হয়ে তারা তাদেরকে দেখানোর ফলে এটা তাদের মোটামুটি তারা আর্থসামাজিকভাবে উন্নয়নে তারা বড় ভূমিকা রাখছে বলে আমি মনে করি। শুধু তাই না, আমরা ধরেন একটা মেয়ে মহিলা, সে তার কিছু করার নাই, সে কিন্তু ছাগল 5টা 6টা 7টা 10টা করে, তার কোনো কিছুই নাই, ঘরে আর আছে, সেখান থেকে তারা লাভ হচ্ছে। ভেড়া ছেড়ে দিচ্ছে, সারাদিন ঘুরে এসে তা করছে। কাজেই মহিলা বলেন, বাচ্চা বলেন, বড় মানুষ বলেন, সকলেই এখন এটা আমাদের লাইফ স্টাইলে কিন্তু মোটামুটি ভালো অর্থসামাজিকভাবে ইনডাইরেক্টলি কিন্তু বড় একটা জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন করছে। এই জিনিসটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাই না, দেখতে আমরা খেয়াল করি না। কাজে এটা আমাদের আমি শুধু খামারের কথা বলছি, অনেকে ইদানিং কিন্তু ওই ফডার বলে ঘাস, সেটাও উৎপাদন করে ঘাস বিক্রি করেও আপনার তার এটাও তারা একটা বড় ভূমিকা হচ্ছে। এছাড়াও টিকা সরবরাহ করে, কৃত্রিম প্রজনন করে, যেটা আমাদের এনিম্যাল থাকলে করতে হয়, এবং আমাদের চিকিৎসার মাধ্যমে, এটার মাধ্যমে যারা ইনভলভমেন্ট আছে তারাও বিভিন্ন জায়গায় দাঁড়ায় গিয়ে সহযোগিতা করছে। কাজে আমি মনে করি যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এটার সঙ্গে আমাদের আর্থসামাজিক উন্নয়নে অনেক বড় একটা ভূমিকা পালন করছে এবং সরকারি সহযোগিতা পেলে এরা ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখতে পারে। সর্বশেষ একটু আসি, অনেক পুরোনো ইস্যু, তারপরে একটু বলি, সেটা হচ্ছে মোটা তাজাকরণ নিয়ে আসলে অনেক এর আগের বছরগুলোতে নেগেটিভ অনেক প্রচারণা ছিল। তো এই এখন যে প্রক্রিয়াতে মোটা তাজাকরণ করা হয় সেটি বিজ্ঞানসম্মত কিংবা স্বাস্থ্যসম্মত? ধন্যবাদ। আসলে আমরা জানি যে বেশ কিছুদিন থেকে
আমরা মনে করি যে মোটা তাজাকরণ করা মানেই স্টেরয়েড হরমোন ব্যবহার করা বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, কিন্তু আসলে মোটা তাজাকরণ করতে গেলে কতগুলো বৈজ্ঞানিক উপায়ে খাওয়ানোর উপায় আছে। সে বৈজ্ঞানিক উপায়ে খাওয়ালে পরে আমরা মনে করি যে কোনোভাবেই এই ধরনের বিশেষ করে স্টেরয়েড হরমোন বা এইসব অ্যান্টিবায়োটিক ব্যবহার কোনো প্রয়োজন হয় না। বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে খড় খাওয়াই, ঘাস খাওয়াই, এগুলো আমরা ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। এই ইউরিয়া কিন্তু কোনো ধরনের ক্ষতিকর ভূমিকা পালন করে না। এটাও অনেকে ভুল মনে করে যে ইউরিয়া খাওয়ানো গরু মানেই এটা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা জানি না ইউরিয়াটা আসলে গরুটা কীভাবে তার শরীরে ব্যবহার করে। কারণ ইউরিয়া যখন খাওয়ানো হয় ডাইরেক্টলি ইউরিয়া সরাসরি কখনো এনিমেলে বলা যায় না। তার হচ্ছে স্টোমাকের একটা পার্ট, রুমেনে অনেক ব্যাকটেরিয়া থাকে। এই ইউরিয়াটা খাওয়ারের মাধ্যমে বা স্টোরার সঙ্গে বা যেভাবেই আমরা দিই না কেন পরোক্ষভাবে, সেটা প্রথমে ওই ব্যাকটেরিয়াগুলা নিজে ব্যবহার করে তাদের সংখ্যা বৃদ্ধি, ওই সংখ্যা বৃদ্ধি করে অনেক যখন ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়াগুলো তখন রুমেন থেকে রেটিকুলাম অ্যাবোমেজামে যায়, সেখানে টু স্টোমাক, ওখানে গিয়ে বিভিন্ন এনজাইম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে ওই ব্যাকটেরিয়াগুলো কিল মারা যায়। এই ব্যাকটেরিয়াগুলো তখন নিজেই তার ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, ওগুলি তখন শরীরের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে, আমার স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে তা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হিসেবে, প্রোটিনের সোর্স হিসেবে সেই এনিম্যাল তার গ্রোথের জন্য, মাংসের জন্য, দুধের জন্য ব্যবহার করে। কাজেই ডিরেক্টলি কিন্তু ওই ইউরিয়া ব্যবহার হলো না, কাজেই ওই এনিম্যালের জন্য কোনো ক্ষতিকর হচ্ছে না, মানুষও খেলে পরে ওই মানুষের জন্য এবং মাংসের মধ্যেও ইউরিয়ার কোনো এফেক্ট থাকে। কাজে এটা আমরা ভ্রান্ত ধারণা, ইউরিয়া আমাদের খাওয়ার জন্য ক্ষতিকর না। দ্বিতীয়ত হচ্ছে আমরা তাদেরকে স্টেরয়েড হরমোন বা এটা একসময়ের যে একটা প্রচলন ছিল, ওইটা করে খামারিরা নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। যখন স্টেরয়েড হরমোন ব্যবহার করেছে তখন ওই এনিম্যালগুলো কিন্তু শরীরে ফুলে গেছে এবং তাদের মাংস জাস্ট আপাতত দৃষ্টিতে মোটা দেখাতো, কিন্তু ওই এনিম্যালগুলো তারা হাটে নিয়ে গেলে দেখা যায় 8-10টা নিয়ে গেলে একটা না দুইটা দেখা, কারণ কি যখনই ওই স্টেরয়েড হরমোনগুলো বেশি পরিমাণে খাওয়া যায় তার কিডনি ফেলিওর হয়, তার হচ্ছে লিভার ক্ষতিগ্রস্ত হয়, তার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। ইনস্ট্যান্ট দেখা যায় তার এনিম্যাল 8-10টার মধ্যে একটা দুটো মারা যেত, তাহলে তার যে লাভের চিন্তা করতো তার চেয়ে লসে বেশি করতো। এই কারণে কিন্তু এবং মানুষ কিন্তু দেখা যেত স্টেরয়েড হরমোন ব্যবহার করলে সে লক্ষণগুলো কী কী আমরাও মিডিয়াতে বিভিন্নভাবে বলেছিলাম যে তার হচ্ছে শরীরে ফুলে থাকবে, পানি জমে থাকবে এবং তার চাকর দৃষ্টি তার এনিম্যাল তার লক্ষণটা কী। এই কারণে কিন্তু অনেক লোকজন তো ওই ধরনের ফুলা এবং অতিরিক্ত মোটা এনিম্যাল কেনা বন্ধ করে দিয়েছিল। কাজে খামারিরা দেখছে এটি করে আমরা লাভবান না, তখন খামারিরা তো দূরে সরে আসছে, তারা কিন্তু এখন বৈজ্ঞানিক উপায়ে যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করে ওই স্টেরয়েড হরমোন অ্যান্টিবায়োটিক ব্যবহারটা অনেক অংশে কমেছে। আর সরকারিভাবেও স্টেরয়েড হরমোন এগুলো অ্যাভেলেবিলিটিও কমে গেছে, যেখানে সেখানে বিক্রিও নিষিদ্ধ হয়েছে এবং আগে যেটা পার্শ্ববর্তী দেশগুলো থেকে সহজে আসতো, এটাই হচ্ছে কম দামে পাইতো, সেই সহজলভ্যতাটা কমে গেছে। কাজেই ওই জিনিসটা থেকে এখন আমরা অনেকটাই দূরে সরে আসছি। কাজে মানুষের ওই কান না দিয়ে আমরা আশা করি যে ওই বিষয়টা না চিন্তা করে এখন যে অ্যানিম্যালগুলো আসে এগুলো ছাড়াই এবং আমাদের সবাই এটা আমরা দেশীয় গরুর প্রতি চাহিদা পূরণ করে সব আগ্রহ দেখাবো এবং যেগুলো উন্নত ক্রস করে দেয় সেগুলোও কিনতে কোনো বাধা নাই। ইভেন আমাদের অনেক সময় ভালো ধারণা আছে যে আমরা শুধু মেলগুলো কিনতে হবে, মেল কুরবানির জন্য মেল ফিমেল কোনো কিছুই সমস্যা নেই। কাজে সবগুলোই ছাগলের ক্ষেত্রে বলে, গরুর ক্ষেত্রে বলে, ভেড়ার মেল ফিমেল সব ব্যবহার করা যায় এবং সেটা যে শুধু খাসি করা হতে হবে তাও না, খাসি হোক বা খাসি ছাড়া সবই ব্যবহার করা যায়। কাজে এই বিষয়গুলো আমরা তাহলে দেখা যাবে যে সবগুলো বিক্রি হলে অটোমেটিকভাবে আরও দাম কমে আসবে এবং মানুষ সবগুলো কেনার তাদের মতো তাদের আয়ত্তের মধ্যে আসবে এবং সবাই আগ্রহ